শুরু হলো ডে 2 এর যাত্রা। ডে 2 আজকে বিষ্ণুপুর ডায়েরিজ ডে 2। চলো শুরু করা যাক। প্রথমেই আসছে দল মাদল কামান। এটা অ্যাকচুয়ালি দলমর্দন কথা থেকে এসছে। দলমর্দন শব্দের অর্থ হচ্ছে শত্রু দমন করা। বলা হয় 1742 সালে ভাস্কর রাওয়ের নেতৃত্বে আক্রমণকারী বর্গী বাহিনীকে তাড়াতে মল্ল রাজারা এটা ইউজ করতেন। তো এটা মোটামুটি 112 কুইন্টাল এর ওজন। ভাবা যায় 1 কুইন্টাল মানে 100 কেজি, 112 কুইন্টাল, ফ্রিকিং 11200 কেজি, মানে প্রায় 300 মন। তো এটা অনেক গুটি কয়েক কামান ছিল, কিন্তু ব্রিটিশরা কামানগুলো অনেক ছড়িয়ে দিয়েছে। তো তারপরে 1919 সালে এটা এই জায়গায় স্থাপন করা হয় ট্যুরিস্ট আকর্ষণের জন্য। ঠিক আছে, তারপরে চলে আসি রাসমঞ্চ, বিখ্যাত রাসমঞ্চ। মানে এইখানেই বোধহয় আমি এত দর্শনার্থী বলবো না কি বলবো, এত পর্যটককে দেখতে পেলাম। রাসমঞ্চ মানে মল্লরাজা বীরহাম্বীর আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটা প্রতিষ্ঠা করেন। 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 পর্যন্ত, মাই গুডনেস, 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 পর্যন্ত এখানে রাস উৎসব হতো। এত বড় এলাকা, এত জাঁকজমকপূর্ণ, ভাবলে একটা দারুণ অনুভূতি লাগে। পারলে এখানে ভিডিওটা পজ করে পড়ে নাও, অনেক কিছু তথ্য এক্সট্রা জানতে পারবে। মাকড়া পাথরের তৈরি এবং মানে আকৃতিটাই অসম্ভব সুন্দর। ওপরের দিকটা দেখবে পিরামিড আকার, পিরামিডের মতো। মাঝের দিকটা বাংলার যে চালাঘরগুলো হতো, চালাঘরের মতো। আবার যে খিলানগুলো আছে, খিলানগুলো যে রয়েছে দেখো, মানে ইসলামিক স্থাপত্যের মতো কতকটা রয়েছে। তো এটা বেশ রোমহর্ষকপূর্ণ। মানে বিষ্ণুপুরের যাবতীয় রাধাকৃষ্ণ যে বিখ্যাত ছিল রাস উৎসব, রাধাকৃষ্ণের উদ্দেশ্যে, তো সেটা এইখানে বড়োভাবে পালিত হতো। নদীটার দৈর্ঘ্য প্রস্থে প্রায় 25 মিটারের মতো, উচ্চতা কিন্তু প্রায় 12.5 থেকে 13 মিটার। একটু অলিগলিগুলো ঘুরে নাও আমার সাথে, দেখো মজা লাগবে। কিছু এখানে গর্ত দেখলাম, মানে কাইন্ড অফ সুড়ঙ্গ বা ওই টাইপের কিছু। সেগুলো কি কারণ জানি না, বাট আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খুব দারুণভাবে করছে। 25 টাকা করে টিকিট লাগে 3টে মন্দির দেখার জন্য। এই যে এইগুলো কোনটা নিশ্চয়ই পারপাস ছিল, যেটা আমার জানা নেই। তোমরা যদি কেউ জানো জানিও, জেনে খুশি হব। তো আর্কিওলজিক্যাল সার্ভেকে প্রিজার্ভ করছে বলেই এই মনুমেন্টগুলোর গায়ে লেখা নেই যে টুনি লাভ রোহান, তাই না, চম্পা লাভ পম্পা, সামথিং লাইক দ্যাট আর কি, টুনির মা আমার, এসব। যাই হোক, কলকাতায় থাকলে তো তাই লেখা হতো। তো সেন্ট্রাল গভর্নমেন্টকেও থ্যাংক ইউ। আর্কিওলজিক্যাল সার্ভে ডিপার্টমেন্টে যদি কেউ দেখে থাকেন, কুর্নিশ আমার তরফ থেকে। এটা ভারতের জাতীয় পতাকা রয়েছে, এটা একটা দারুণ অনুভূতি। ইটস আ ন্যাশনাল হেরিটেজ। তো যারা দর্শনার্থী আছেন, এই সমস্ত জিনিসকে ভালোবাসুন, গিয়ে ছ্যাবলামো করবেন না। মানে ধরে দাঁড়িয়ে বসে পড়লাম, জড়িয়ে ধরলাম, কী এগুলো? দেখুন, উপভোগ করুন। মানে কি বলবো, মানুষের এই, যাই হোক, গুমঘর, এটা গুমঘর। এই গুমঘরে মানে মল্ল রাজার বীরসিংহ সপ্তদশ শতাব্দীতে এটা স্থাপিত হয়েছে। অনেকের ধারণা এখানে অপরাধীদের শাস্তি দেওয়া হতো। আবার কেউ বলেন যে মল্ল রাজাদের শস্যাগার ছিল। আবার ঐতিহাসিকরা বলছেন যে এখানে জলের ট্যাঙ্ক ছিল, কারণ এর কাছাকাছি পোড়ামাটির কিছু পাইপ পাওয়া গেছে। তবে ঐতিহাসিকদের মতটা একটু বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে, সে যেই কারণেই হোক না কেন, নিদর্শন হিসাবে চরম। আমি ঢুকতে পারিনি ভেতরে, কোনো রাস্তা পাইনি, জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার স্কোপ ছিল না বা সেরকমভাবে যাইনি, কিন্তু দেখে পড়া মজা লাগলো, ভালো লাগলো। আচ্ছা, তারপরে এটা আমরা কোথায় চলে গেলাম? হ্যাঁ, এটা হচ্ছে ওই পঞ্চচূড়া মন্দির বলা হয়। এটা হচ্ছে, এটার ওপর বেস করে শ্যামরায় মন্দির কারেক্ট, 5 চূড়া, পঞ্চচূড়া।
শ্যামরাই মন্দির। আমি শুনলাম নাকি এটার ওপর বেস করে দক্ষিণেশ্বরের যে আমাদের মা কালীর মন্দির আছে সেটা নাকি এটার ওপর বেস করে বানানো হয়েছিল, এই পঞ্চচূড়া মন্দিরের ওপর বেস করে। ঠিক আছে, তো এই মন্দিরের গায়ে বাইরে ভেতরে রাসলীলা, ফুলকারি কাজ, রামায়ণ মহাভারতের দৃশ্য, টেরাকোটার চরম নিদর্শন, চরম সুন্দর নিদর্শন আছে। আমি কিছু দেখানোর চেষ্টা করেছি, এগুলো বেসিক্যালি নিজের স্মৃতির জন্য আমি নিয়ে রাখছি। মানে এই ভিডিও আপনাদের কতটা ভালো লাগবে জানি না, কিন্তু এগুলো আমার কাছে একটা অ্যাসেট। এখন বুড়ো হয়ে যাব, বয়স, হাঁটতে চলতে পারবো না, এগুলো দেখে ভাববো বা এই সমস্ত জিনিসগুলো তো ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, জানি না টিকবে কিনা, তখন নিজের সেটা মানে সেলফ স্যাটিসফ্যাকশান কাজ করবে যে ইয়ার দারুণ কিছু দেখলাম, দারুণ কিছু দেখলাম। শ্যামরায় মন্দির, পঞ্চচূড়া 5, উচ্চতা প্রায় 11 মিটারের মতো, কিন্তু 11 মিটারের মতো। টেরাকোটার কাজ অসাধারণ। মল্লরাজ রঘুনাথ সিংহ এটা প্রতিষ্ঠা করেন প্রায় 1643 সালে আর কি। তারপর আছে জোড় বাংলা মন্দির। জোড় বাংলা দুটো মন্দির পাশাপাশি, জোড় বাংলা নাম দেওয়া হয়েছে, এটা পজ করে পড়ে নিতে পারেন। জোড় বাংলা মন্দির, এটাও প্রায় 11 মিটারের মতো। প্রথম রঘুনাথ সিংহ মল্লরাজ 1655 খ্রিস্টাব্দে এটা নির্মাণ করেন। তো কৃষ্ণরায় মন্দিরের আগের নাম ছিল, কৃষ্ণরায় মন্দির নামে পরিচিত, এখন এটাকে জোড় বাংলা মন্দির বলা হয়। এর গায়েও রামায়ণ মহাভারতের কাহিনী, শিকার দৃশ্য, সামাজিক জীবনযাত্রা, মানে পোড়ামাটির অলঙ্করণের ওয়ান অফ দ্য ফাইনেস্ট নিদর্শন বলতে পারি। মজা লাগবে, ভালো লাগবে, গিয়ে শুধু ছবি তোলা, সেলফি করা নয়, জিনিসটাকে দেখা। জিনিসটাকে যদি ভালোভাবে দেখেন আপনি প্যাটার্নটা বুঝতে পারবেন। মানে তীর মারলো, ধনুক থেকে তীর বেরোলো, পাশের যে টেরাকোটাটা আছে সেখানে দেখা যাচ্ছে যে তীর গিয়ে বিঁধছে, তারপরে দেখানো যা হচ্ছে যে কেউ সেই পশুটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। দারুণ দারুণ। আর কয়েকটা জায়গায় ওঠা বারণ আছে, তারপরেও মানুষ কেন ওঠে জানি না। যাই হোক, মন্দিরে ওঠা বারণ ছিল, তাও দেখছি ওটা। এটা একটা অন্য মন্দিরে ঢুকলাম, এটা হচ্ছে আপনাদের আমি নামগুলো ওইভাবে অত মুখস্থ হয়নি, রাধেশ্যাম মোস্ট প্রবলি, রাধেশ্যাম, এক্স্যাক্টলি রাধেশ্যাম মন্দির এটা। এখানে টেরাকোটা অনেকটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, অনেকটা পরিবেশের কারণে, নানান কারণে। তো নহবতখানা, রাধেশ্যাম মন্দির, রাধেশ্যাম মন্দির, এটাও প্রায় 11 মিটারের মতো। এটা 1758 খ্রিস্টাব্দে নাগাদ প্রতিষ্ঠা হয়। মল্লরাজ চৈতন্য সিংহ এটা বানান। এটা হচ্ছে মাকড়া পাথর দিয়ে তৈরি। তো এটা অনেকটাই কী বলবো, ক্ষয়ে যাওয়ার মতো রয়েছে। মানে একসময় এখানে সানাই বাদ্যযন্ত্র রয়েছে, এখানে কিন্তু এই রয়েছে, বিগ্রহ রয়েছে, ওটা নাটমঞ্চ রয়েছে সামনে, নাটমঞ্চ, তুলসী মঞ্চ রয়েছে। এখানে কিন্তু রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে এবং নিতাই গৌরের রয়েছে। এই যে গেট, আমি ভেতরে গিয়ে তুলিনি, কারণ যেখানে বিগ্রহ থাকে, ঈশ্বর থাকেন, সেখানে ছবি তোলা আমি নিজে পছন্দ করি না, জাস্ট 4-5টা তুলেছি। আমি চাইবো যারা দেখছেন এই ভিডিও তারাও চেষ্টা করবেন এটা মেনটেন করার। আচ্ছা, তারপরে চলে গেলাম বড় পাথর দরজা। বড় পাথর দরজা, ছোট পাথর দরজা, দুটো দরজা। এটা হচ্ছে আপনার মানে বাহ্যিক শত্রু থেকে আর রক্ষা করতে, নিজের সাম্রাজ্যকে বাঁচাতে মল্লরাজারা নির্মাণ করেছিলেন। শুনেছি নাকি আগে মানে বিষ্ণুপুরে ঢোকার জন্য এইটা একটা গেট ছিল। তো এখানে দিয়ে যখন শত্রুপক্ষ আসতো, এই দরজাগুলোর গায়ে, পাথরের দরজার গায়ে গায়ে বেশ কিছু ছিদ্র, মানে ব্যবস্থা করা আছে যাতে শত্রুপক্ষকে গুলি করে হোক বা কিছু একটা ছুঁড়ে হোক কোনো রকমভাবে আঘাত করা যেত। ঠিক আছে, বড় পাথর দরজা, ছোট পাথর দরজা, ছোটো ছোটো ইতিহাস রয়েছে। তীরন্দাজ, বন্দুকধারী সৈন্য সব কিছু এখানে থাকতো। তো বলা হয় সপ্তদশ শতকে মল্লরাজ বীরসিংহ এগুলো তৈরি করেছিলেন। ঠিক আছে, ছোটো পাথর দরজা, এটা বড় পাথর দরজাটা দেখছি, এখানে সব সৈন্য সমারোহ থাকতো। এই যে এই পথ দিয়ে
সৈন্যরা যেত আর কি। এটা হচ্ছে ছোটো পাথর দরজা, যেখানে ভেতরটা এন্ট্রি ছিল না, ওই গার্ড দেওয়া রয়েছে। তো আমি ওটাকে টপকে যাওয়ার কোনো অভিপ্রায় প্রকাশ করিনি, আমার মনে হয়নি ওটা করাটা ঠিক। তো ব্যাস এটাই উপভোগ্য। চলো, এখানে একটা সিঁড়ি রয়েছে, ডান দিকটা একটু নিয়ে যাই ক্যামেরাম্যান প্লিজ, ডান দিকে। যা 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 যা, তাহলে আপনারা গিয়ে দেখে নেবেন। ওইখানে ওই থাম্বাটার কাছে একটা সিঁড়ি ছিল, কিন্তু সিঁড়িটা উঠতো কী করে সেটা বুঝতে পারলাম না। ক্যামেরাম্যান বাদিকে ঘোরান। হ্যাঁ, ও বেকার ক্যামেরাম্যান। ছোটো দরজা, স্মল গেটওয়ে। এই ক্যামেরাম্যান মানে ঠিকঠাক ক্যামেরা, যাই হোক। টুপি ফুপি পরে তিলক কেটে কী পয়েন্ট করছে? আচ্ছা, বড় দরজার দিকে পয়েন্ট করছে। আচ্ছা, এটা ছোটো ছোটো দরজার দিকে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমরা জানতাম না মাস্টারমশাই, বুঝতে পারলাম, থ্যাংক ইউ। হ্যাঁ, কুডাস। এটা হচ্ছে পাথরের রথ, স্টোন চ্যারিয়ট, মার্করা পাথর দিয়ে তৈরি। এটা পাশে কিছু জনবসতি আছে, তারা এখানে মুরগি চড়িয়ে দিয়েছিল সুন্দরভাবে ভেতরে, কারণ দেখভাল করার কেউ নেই। আর্কিওলজিক্যাল সার্ভের বোর্ড আছে, বোর্ডটাও নষ্ট হয়ে গেছে। তো যারা এরকম স্থাপত্য কারুকার্যকে মানে মুরগি চড়িয়ে পারলে জামা কাপড় শুকনো দিয়ে দেন। যারা দেখছেন ভিডিও তারা হেঁটে হেঁটেই বিষ্ণুপুর ঘুরে নিলাম, গেট দেখে এবার মদন মোহন। ইয়ো বয়, এটা হচ্ছে আমাদের কী নাম ছিল, মদন মোহন মন্দির। কারেক্ট। এই মন্দিরের বিষয়ে যদি দু চার কথা বলতে চাই, আমি একটু আপনাদের ইনফরমেশান দিই। মদন মোহন মন্দির, এটাও প্রায় 11 মিটারের মতো উচ্চতা। 1698 খ্রিস্টাব্দে মল্লরাজ দুর্জন সিংহ এটা প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের ভেতরে বিগ্রহ আছে, ভেতরে বিগ্রহ রয়েছে, এখানে পজ করে পড়ে নিতে পারেন ফর ইনফরমেশন। মন্দিরের গায়ে অনেকে হাত দিয়ে করে ছবি তুলছে, ঠিক আছে, সেটা হলো, বাট বেশি জিনিসটা একটু অত্যাধিক, কারণ স্থাপত্য না নষ্ট হয়ে গেলে খারাপ লাগবে, আমার তো বড় খারাপ লাগে। এখানে ওই আপনার কৃষ্ণলীলা, পশু পাখি, ড্র্যাগনের বেশ কিছু দৃশ্য দেখলাম কিন্তু আমি। আচ্ছা, এটা হচ্ছে মল্লেশ্বর শিব মন্দির। এখানে একজন ভদ্রলোকের সাথে পরিচয় হলো, ওই যে সিটে বসে আছেন। এখানে নাকি বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ায় গাজন হয় 4 দিন ধরে। উনি আমাকে ইনভাইট করলেন আসার জন্য, যে এখানে আসলে ভালো লাগবে। তো মল্লেশ্বর শিব মন্দিরের ভেতরেও বিগ্রহ আছে, কিন্তু এটা মানে লোকজন একদমই নেই, মানে আমিই বোধহয় ওখানকার মানে গেলাম আর কি, চারপাশে আর কাউকে দেখতে পেলাম না। তো যিনি রয়েছেন উনি বলছিলেন যে গাজন করাটা বেশ কষ্ট সাপেক্ষ ব্যাপার, কারণ ডোনেশান বা ওই টাইপের কিছু এখানে আসে না। 4 দিন মানুষ খুব উপভোগ করে গাজন করে। উনি নাকি এই গাজনটা করার শেষ প্রতিনিধি আর কি, এই ক্লাবের প্রতিনিধি, জ্যেষ্ঠ প্রতিনিধি। এরপরে কীভাবে হবে ওনার জানা নেই। তো বললেন যে ওই সময় গেলেই যাতে করা যায় কোনো রকমভাবে। এটা হচ্ছে ওই শিব মন্দিরের পাশেই একটা কাইন্ড অফ রাজাদের দরবার টাইপের, এখানে দুর্গা ঠাকুর ওঠে শুনলাম। এরকমের স্থাপত্য চরম। এখানে দুর্গা ঠাকুরের দেখলাম একটা আছে, চারপাশটা একটু নোংরা মতো হয়ে রয়েছে। আমরা তো সেটা করতেই প্রেফার করি, তো যাই হোক, কী বলবো আর। আচ্ছা, এটা হচ্ছে মদন গোপাল মন্দির। এর আগে ওই যে মল্লেশ্বর শিব মদনমোহনের আগে কিন্তু আমি এতে গেছিলাম, মা মৃন্ময়ী মন্দিরে গেছিলাম, কিন্তু মৃন্ময়ী মন্দিরে ছবি তোলা নিষেধ ছিল এবং মায়ের মূর্তি ছিল, আমি ছবি তুলিনি, ওটা আমি দেখাইনি, কিন্তু গেছিলাম। ওখানে ওই তোপধ্বনি দিয়ে অষ্টমীতে সন্ধি পুজো হয় শুনেছি। এটা যেটা দেখাচ্ছিল যে মল্লেশ্বর,
মদন গোপাল মন্দিরে এইগুলো আর্কিওলজিক্যাল সার্ভে ওই যেগুলো দেখতে পাচ্ছেন খড় টাইপের, ওটা ওখানে নতুনভাবে বানানোর চেষ্টা হচ্ছে, তাই চাপা দেওয়া আছে, চেষ্টা করা হচ্ছে। গভর্নমেন্ট দিকে চেষ্টা করছে। আমরা যদি না শুধরাই, বিশ্বাস করুন এই সৃষ্টি কেন, এই সংসার কেন, কাউকেই কিছু বাঁচানো যাবে না। সমস্যা আমাদের নিজেদের মধ্যে। এত সুন্দর কারুকার্য টুক করে নষ্ট হচ্ছে কাদের জন্য হচ্ছে? পরিবেশের এফেক্ট তো আছেই, বাট আমাদেরও অনেকটা কিছু দায়িত্ববান হওয়া উচিত, যেটা সম্ভব নয় আমি জানি, ইটস কলিযুগ। বাট যারা ইন্ডিভিজুয়াল তাদেরকে বলবো অ্যাটলিস্ট ট্রাই করো, প্লাস্টিক বর্জ্য না ফেলা, অন্যথা হাত না দেওয়া, মানে একদম মনের শান্তিটা উপভোগ করো। এটা সবার কাছে গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, এটা একটা মিষ্টির দোকান, এখানে আমি গেছিলাম, আমাকে ওদের ভেতরে ঢুকতে দিয়েছিল। এটা ছিন্নমস্তার পাশেই, মা ছিন্নমস্তার পাশেই। তো অনেক মিষ্টি কিনে এনেছি। এটা ওদের গোডাউন কাইন্ড অফ বানানো হয়। রসগোল্লা, চমচম, 17-18 রকমের সন্দেশ ছিল। আচ্ছা, বিষ্ণুপুরের ফুচকা খেয়েছি, এটাও দেখিয়ে দিলাম। ঠিক আছে, এখানকার ফুচকায় কলকাতার ফুচকার মতো নর্মালি লেগেছে, ঝাল অ্যাজ ইউজুয়াল কম। আমার পাশে একজন বিষ্ণুপুরের মহিলা প্রচুর লঙ্কা খেয়ে। আরে বিষ্ণুপুরবাসী কি খুব লঙ্কা খায়? আচ্ছা, এটা হচ্ছে লাস্ট দিন, মানে ডে 2 এর কফি খাওয়া। এতে এখানে কফি উইথ পিৎজা, চিন্তা নেই, ভেজ পিৎজা, মার্গারিটা পিৎজা খেলাম। আর এন্ডে আসছি ঘরের দিকে। সো বন্ধুগণ, বিষ্ণুপুর ডায়েরিজ 2 আজকে শেষ হলো। নিউ ইয়ার পার্টি স্টার্ট হয়ে গেছে। দ্য হোল ডে ওয়াজ অসাম। আজকের দিনেই পুরো রাসমঞ্চ থেকে শুরু করে একদম মদন গোপাল পর্যন্ত কভার করে দিয়েছি হেঁটে, ফ্রিকিং 20 কিলোমিটার। মাই গুডনেস, চরম এনজয়মেন্ট হলো। থ্যাংক ইউ বিষ্ণুপুর। মা ছিন্নমস্তা সবাইকে আশীর্বাদ করুক, তোমাদেরকেও আশীর্বাদ করুক। নতুন বছর দারুণ কাটুক। আমি একটু পরিক্রমা করে বাড়ির দিকে যাই। ভেরি হ্যাপি নিউ ইয়ার, বি হ্যাপি, স্টে ব্লেস। সুখের দিন হোক। আমি ক্যামেরা থেকে দেখি চারপাশে কেউ আছে কি না, টুকরো টুকরো মেরে দেবো। নাইস ডে, নাইস লাইফ। থ্যাংক ইউ। ঢুকলাম গলিতে, শুনশান গলি। চলো, হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ, টাটা, বাই বাই, টেক কেয়ার। রাধে 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 ও রাধে 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 রাধে।